আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের তীব্র আঘাত এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গাজার যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের শর্তাবলী মানতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতদিন বাইডেন প্রশাসন বাহ্যত গাজার বেসামরিক মানুষের জন্য মানবিকতা দেখানোর নাটক করলেও নেপথ্যে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার সবুজ সংকেত দিয়েছিল। সর্বশেষ পরিস্থিতি তারই প্রমাণ বহন করছে। স্পষ্ট হয়েছে ট্রাম্পের মতো বাইডেনও যদি যুদ্ধের অবসান চাইতেন তাহলে গাজার হাজার হাজার শিশু, নারী, বয়স্ক নাগরিক সহ অর্ধলক্ষাধিক নিরীহ মানুষের প্রাণ যেত না। প্রতিরোধ আন্দোলন হামাস যেসব দাবি জানিয়ে আসছিল তার বেশিরভাগই মেনে নিয়েছে ইসরায়েল। হামাসের দাবি ছিল গাজায় আগ্রাসন বন্ধ করে উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন ও উপত্যকায় অবাধে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে। 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করার সময় নেতানিয়াহু 3টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন: হামাসকে ধ্বংস করা, সকল পণবন্দীকে জীবিত উদ্ধার করা ও গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদান সমূলে উৎপাটন করা। তিনি দম্ভ প্রকাশ করে বলেছিলেন সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। কিন্তু নেতানিয়াহু 15 মাসের আগ্রাসনে গাজার বেসামরিক নাগরিকদের হত্যা ও বেসামরিক স্থাপনা ধ্বংস করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। এটি স্পষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতেই যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল। ট্রাম্পের আলটিমেটাম, ইসরায়েলের যুদ্ধবাজ সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষের পাশাপাশি গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন উদ্যমে শুরু হওয়া হামলার মুখে বেকায়দায় ছিল দখলদার বাহিনী। ইসরায়েলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বক্তব্য বিবেচনায় নিলেও এই অবস্থাই স্পষ্ট হয়। কট্টরপন্থী ইহুদি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই চুক্তিকে বিপর্যয়কর আখ্যা দিলে তার দল এর অংশ হবে না বলে জানিয়ে দেন। রিলিজিয়াস জায়নিজম পার্টির এই নেতা বলেন, এই চুক্তি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়কর। এই চুক্তিকে আত্মসমর্পণের চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। আরেক উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এটিকে হামাসের কাছে আত্মসমর্পণ করা চুক্তি বলে মন্তব্য করে নেতানিয়াহুর জোট সরকার থেকে বেরিয়ে আসার হুমকি দেয়। গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভুরা ফোরাম বলেছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়। ওই ফোরামের সভাপতি ইয়েহোশুয়া শানি বলেন, এই চুক্তি তেল আবিবের জন্য বিজয় হতে পারে না, বরং তা সম্পূর্ণ পরাজয়। শানির নেতৃত্বাধীন ফোরাম চুক্তির বিরোধিতা করে বলেছে, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন। শানি ক্ষোভ প্রকাশ করে বলেন, বহু মাস আগে থেকে নেতানিয়াহু যে চুক্তির বিরোধিতা করে আসছিলেন, এখন তিনি সেই চুক্তি মেনে নিলেন। এই সপ্তাহে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের হামলাগুলোর ধরন দেখলে বোঝা যায় এই চুক্তি ছাড়া নেতানিয়াহুর কাছে কোনো বিকল্প ছিল না। উত্তর গাজায় বিশেষ করে জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়ার সামরিক অভিযানে এক সপ্তাহে কয়েক ডজন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈনিকের প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। নিয়মিতভাবে মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস, ড্রোন জব্দ, সেনাদের অবস্থান করা ভবন উড়িয়ে দেয়া, মুখোমুখি লড়াই ও ইহুদি বসতিগুলোতে ঝাঁকে ঝাঁকে রকেট হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ইসরায়েলি মিডিয়ার ভাষ্য, অভিযানে ইসরায়েলকে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। ইসরায়েলের i24 নিউজ চ্যানেলের সামরিক বিশ্লেষক ইওসি ইয়োহোশুয়া বলেছেন, ইসরায়েলি সেনাদের প্রাণহানির এই উচ্চ সংখ্যা প্রমাণ করছে গাজায় তারা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তিনি স্বীকার করেন, হামাসের সামরিক শাখা নির্মূল করার যে লক্ষ্য
ইসরায়েল হাতে নিয়েছে তা অত্যন্ত কঠিন বিষয়। ইয়েহোশুয়া এর আগে বলেছিলেন হামাসের সক্ষমতা ফিরে এসেছে, তারা নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছেন এবং তাদের হামলার তীব্রতাও বেড়েছে। পশ্চিম তীরেও দুর্দান্ত অভিযান চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। কালকিলিয়ার পাশে আল ফুন্দুকে এক শুটিং অপারেশনে ৩ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে আল কাসাম ব্রিগেডস। ওই ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন বসতি স্থাপনকারী। হামাসের সামরিক শাখার বিবৃতিতে বলা হয়, যারাই প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি উপদলগুলোর ঐক্য যে সুসংহত, এই যৌথ হামলা তারই বার্তা বহন করছে। এই শুটিং অভিযানে প্রমাণিত হয়েছে আমাদের জনগণের বিরুদ্ধে দখলদাররা যতই সন্ত্রাস করুক আর নিজেদের রক্ষায় যতই নিরাপত্তা ব্যবস্থা নিক, প্রতিরোধ সংগ্রামের পক্ষ থেকে কঠোর জবাব অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে হামাস নমনীয়তা দেখালেও আলোচনার সময় মৌলিক অবস্থান থেকে বিচ্যুত হয়নি। হামাস নেতারা বলেছেন, যুদ্ধ বন্ধ করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারই এই চুক্তির মূল লক্ষ্য। সংগঠনের নেতা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে অপরাধ করেছে এর সহযোগী ব্লিংকেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্লিংকেনের সব বক্তব্য বিভ্রান্তিকর, আপাদমস্তক শঠতায় ভরা একজন মানুষ তিনি। আমাদের জনগণের বিরুদ্ধে হওয়া অপরাধের সহযোগী হিসেবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ফিলিস্তিনিদের নির্মূল করার পরিকল্পনার সহযোগী তিনি। ব্লিংকেনের পাশাপাশি ইহুদিবাদী যুদ্ধাপরাধী ইসরায়েলি সেনাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান হামাস নেতা। গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশক্তি নিয়োগের পরও সেখানে কিভাবে প্রতিরোধ যোদ্ধাদের হামলা দিন দিন বেড়েছে, এই সপ্তাহে আল জাজিরার কাছে এর কারণ ব্যাখ্যা করেছেন হামাসের এক ফিল্ড কমান্ডার। তিনি জানান, ইসরায়েলের স্থল হামলার আগেই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন প্রতিরোধ যোদ্ধারা। কমান্ডার জানান, তারা জানতেন উত্তর গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে ইসরায়েল। এই উদ্দেশ্যেই তথাকথিত জেনারেলস প্ল্যান হাতে নেন নেতানিয়াহু। এই পরিকল্পনা ঠেকাতে প্রতিরোধ গোষ্ঠীগুলো আগে থেকে এমনভাবে চেইন অব কমান্ড সাজিয়েছিল যাতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করলেও প্রতিরোধ সক্রিয় রাখা যায়। তিনি জানান, প্রতিরোধ যোদ্ধারা ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে শত্রুদের ডেরায় নির্ভুলভাবে আঘাত করার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী সতর্কতার সঙ্গে টার্গেট নির্ধারণ করা হয়। অস্ত্র ব্যবহারের সময় দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়টি মাথায় রাখা হয়, যাতে ইসরায়েলি বাহিনীর ওপর সবসময় চাপ বজায় থাকে। ওই কমান্ডার উল্লেখ করেন, বেসামরিক মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল ভেবেছিল প্রতিরোধ সংগ্রাম নির্মূল হয়ে গেছে, কিন্তু অপ্রত্যাশিত জায়গা থেকে বড় হামলা নিয়ে যখন যোদ্ধারা আবির্ভূত হন তখন ইসরায়েলি সেনারা ভেঙে পড়ে। ব্যাপক প্রাণহানি সহ বস্তুগত ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় দখলদার বাহিনী। কমান্ডার ব্যাখ্যা করেন, বিমান হামলার ধ্বংসযজ্ঞ প্রতিরোধ যোদ্ধাদের জন্য সুবিধাও এনে দেয়, কারণ এতে শত্রুদের গতিবিধি চিহ্নিত করে নিখুঁত হামলা পরিচালনা সহজ হয়ে ওঠে। ওই কমান্ডার জোর দিয়ে বলেন, প্রতিরোধ সংগ্রামের সবচেয়ে বড় শক্তি ঈমানি দৃঢ়তা। তাদের যোদ্ধারা আত্মসমর্পণ করতে জানে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ সপ্তাহে হামাসের সামরিক সামর্থ্যের কথা উঠে এসেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে। নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারের সাহসিকতার কথা উল্লেখ করে দৈনিকটি এই সপ্তাহে লিখেছে, হামাসের ক্ষমতার শীর্ষে আরেকজন সিনওয়ার রয়েছেন এবং তিনি হামাসকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এই মার্কিন গণমাধ্যম হামাসের ক্ষমতা এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছে, হামাস একটি নতুন প্রজন্মের প্রতিভাবান বাহিনী তৈরি করে চলেছে এবং তারা গাজায় অবিস্ফোরিত ইসরায়েলি গোলাবারুদ থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরক তৈরি করতে পারেন। হামাস এই বিস্ফোরকগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে ক্ষয়ক্ষতি সাধন করছে।
সম্প্রতি উত্তর গাজার বেইত হানুন এলাকায় এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীর ১০ সদস্যকে হত্যা করতে সক্ষম হয়েছে হামাস। ওয়াল স্ট্রিট জার্নাল আরও লিখেছে, মোহাম্মদ সিনওয়ারের নেতৃত্বে নতুন বাহিনী নিয়োগের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কেননা ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাসে যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, এখন সেখান থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি বাহিনী একদিকে ক্লান্ত হয়ে পড়েছে, অন্যদিকে তাদের বন্দীদের জীবনও হুমকির মুখে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ওমর আভিভি স্বীকার করেন, আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে হামাসের বাহিনী পুনর্গঠনের গতি ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতির চেয়েও দ্রুততর। আল কাসামের মুখপাত্র আবু উবায়দা সপ্তাহের মাঝামাঝি এক বিবৃতিতে বলেছেন, উত্তর গাজায় ১০০ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও গণহত্যার পরও প্রতিরোধ যোদ্ধারা বীর বিক্রমে দখলদারদের উপর হামলা চালিয়ে যাচ্ছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। তিনি জানান, ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি তাদের প্রকাশ্য স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি। তিনি ভবিষ্যৎবাণী করেন, শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে জয়ের ঘোষিত লক্ষ্য অর্জন ছাড়াই অসম্মানিত হয়ে উত্তর গাজা থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হবে ইসরায়েল। ইসরায়েলের কাপুরুষোচিত পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে পরাস্ত হয়ে ধ্বংসযজ্ঞ এবং নিরীহ বেসামরিক লোকজনের উপর গণহত্যা চালানোকে প্রাথমিক বিজয় বলে মনে করছে দখলদার বাহিনী। হুথি আনসারুল্লাহ এই সপ্তাহে হামলার তীব্রতা বাড়িয়েছে। ইয়েমেনের সংগঠনটি গাজায় ইসরায়েলি গণহত্যায় ওয়াশিংটনের সমর্থনের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান সহ কয়েকটি যুদ্ধ জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে। বেশ কিছু ক্রুজ মিসাইল এবং বিস্ফোরকবাহী ড্রোনের মাধ্যমে লোহিত সাগরের উত্তরাংশে এই হামলার কারণে ওই বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো উত্তর লোহিত সাগর অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সপ্তাহের দ্বিতীয় দিন মার্কিন ও ব্রিটিশ বাহিনীর সঙ্গে টানা ৯ ঘণ্টা মুখোমুখি যুদ্ধ করেছে তাদের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এর পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চল ও বহু নগর বসতিতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে আঘাত হেনেছে হুথিরা। নিয়মিতভাবে চালানো হামলাগুলোর কারণে মধ্য ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর আশ্রয়কেন্দ্রে ছোটার জন্য হুড়োহুড়ি হয়েছে, এতে অনেকেই আহত হয়েছেন। অনেক শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি আশ্রয়ের জন্য কান্নাকাটি এবং আর্তনাদ করছেন বলেও খবরে এসেছে। আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলে নতুন করে বড় হামলা চালাতে পারে, এই আশঙ্কায় ইসরায়েলের সরকার উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথিরা এই হামলা চালাবেন বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলি চ্যানেল 12 এই সপ্তাহে বলেছে, আনসারুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে এবং সম্ভাব্য এই প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত সমুদ্র বন্দরও অচল হয়ে পড়ে গেছে। বহুবিধ কারণে কোণঠাসা হয়ে ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতির শর্তগুলো মানতে বাধ্য হয়। এই চুক্তির পর গাজায় আর বোমা পড়বে না, জলপাই রঙের গাড়িগুলো ইসরায়েলে ফিরে যাবে, শিশুরা স্কুলে যাবে, আবার কোলাহলে মুখর হবে গাজা। কিন্তু প্রতিরোধ যুদ্ধ কি থামবে? না, কারণ ইসরায়েলের ধ্বংস এবং জবরদখল করা ভূখণ্ড পুনরুদ্ধার করে ফিলিস্তিনকে স্বাধীন করাই এই সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।